আমার মনে হয় প্রতি রাতে ঘুমের মধ্যে কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ডক্টর যথি নড়েচড়ে বসলেন। তার সামনে বসা মেয়েটাকে তার প্রথম থেকেই সুবিধার মনে হচ্ছে না। চেম্বারে ঢোকার পর থেকে সে কোনো কথা বলেনি। টানা 2-3 মিনিট ডক্টর যথি বারবার তাকে তার নাম জিজ্ঞাসা করেছেন। যদিও হিস্ট্রি ফাইলে রোগীর নাম থাকে, তবুও কথা শুরু করার জন্য সাধারণত ডাক্তাররা নাম জিজ্ঞাসা করে থাকেন। ডাক্তার যথি মোটামুটি বিরক্ত হয়ে যখন মেয়েটিকে বের হয়ে যেতে বললেন, ঠিক সেই সময় মেয়েটি এই কথাটা বলল। ডাক্তার যথি একটু অবাক এবং বিরক্ত হলেন। তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? 18 বছর। আপনার সমস্যাটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু ঠিকঠাকভাবে বলুন। তার আগে নিজের নাম বলুন। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, আমার নাম মিমি, মিমি জান্নাত। আমার কিছুদিন ধরে মনে হচ্ছে রাতের বেলা ঘুমের মধ্যে কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। আমার খুব খারাপ লাগে। ম্যাম, প্লিজ আমাকে হেল্প করুন। ডাক্তার যথি কি বলবেন বুঝতে পারলেন না। রীতিমতো পাগলের প্রলাপ মনে হচ্ছে। মুখে বিরক্তি নিয়ে ডাক্তার যথি মেয়েটিকে বললেন, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? বিয়ে হয়েছে আপনার? না, আমার বিয়ে হয়নি। ডাক্তার জঠি মনে হয় আবার বিরক্ত হলেন। যথাসম্ভব তার কথায় কথায় বিরক্ত হবার বাতিক আছে। মিস মিমি, আপনি কি জানেন আমি কিসের ডাক্তার? মিমি থতমত খেয়ে গেল। বলল, জি, আপনি গাইনি বিশেষজ্ঞ। তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন জানতে পারি? আপনি যে সমস্যার কথা বলছেন, এর চিকিৎসক আমি নই। আপনি বরং কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দেখা করুন। মিমি দুঃখী দুঃখী চোখে ডাক্তার জুথির দিকে তাকিয়ে রইল। করুণ গলায় বলল, পাগলের ডাক্তারের কাছে কেন যাব ম্যাডাম? আমি তো পাগল নই। ডাক্তার জুথি এবার একটু থতমত খেয়ে গেলেন। না মানে, আমি আপনাকে পাগল বলিনি। তবে আপনার সমস্যাটা মানসিক। আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না। যাকে বলবেন এটা নিয়ে সে হাসাহাসি করবে। একটু থেমে ডাক্তার জুথি আবার বললেন, আপনি এখানে কার সাথে এসেছেন? মানে আপনার গার্ডিয়ান কোথায়? মিমি আস্তে করে বলল, আমি একাই এসেছি ম্যাম। বাসায় কাউকে কিছু জানাইনি। আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ। আমি তাদেরকে বলার সাহস পাচ্ছি না। টাকা জমিয়ে আমি একা এসেছি আপনার কাছে। প্লিজ আমাকে সাহায্য করুন। ডাক্তার যুথি মিমির কথার আগামাথা কিছুই বুঝতে পারলেন না। বললেন, বুঝলাম না। আপনার বাসায় আপনি জানাননি মানে? আপনি আপনার মাকে বলেননি? আর আপনার সমস্যাটা মানসিক, এর সাথে ফ্যামিলি কনজারভেটিং এর সম্পর্ক কি? মিমি টেবিলে রাখা পানির গ্লাসটার দিকে তাকালো। ডাক্তার যুথি বুঝতে পারলেন মিমির পানির পিপাসা পেয়েছে। তিনি মিমির দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলেন। মিমি একটু ইতস্ত বোধ করলেই পর মুহূর্তে গ্লাসটা নিয়ে পানিটুকু খেয়ে নিল। কৃতজ্ঞতাপূর্ণ হাসি দিয়ে মিমি বলতে শুরু করলো, ম্যাম, গত 1 মাস ধরে প্রায় প্রতি রাতে আমার মনে হতো ঘুমের ভেতর কে বা কারা আমার কাছে আসে, আমার জামা কাপড় খোলার চেষ্টা করে। প্রথম প্রথম শুধু চেষ্টা করত, কিন্তু গত 2 সপ্তাহ আগে আমার মনে হলো। মিমি চুপ হয়ে গেল। ডাক্তার যুথি এবার আর বিরক্ত হচ্ছে না। কেন যেন তার পুরো ব্যাপারটা জানতে বেশ কৌতূহল হচ্ছে। চেম্বারের বাইরে আরো প্রায় 5-6 জন রোগী অপেক্ষা করছে। মিমি মেয়েটা বেশ সময় নষ্ট করছে, তবুও যুথি কিছু বলছে না। ডাক্তার যুথি মিমিকে উদ্দেশ্য করে বললেন, গত 2 সপ্তাহ আগে কি হয়েছে? মিমি জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিল। তারপর বলল, সেদিন রাতে আমার মনে হলো কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। আমি খুব চেষ্টা করেছিলাম ওটাকে সরাতে, কিন্তু আমি এক চুলও নড়তে পারছিলাম না। ওই জিনিসটা খুব ভারী ছিল। ডাক্তার যুথি অবাক হয়ে গেলেন। বলে কি এই মেয়ে? এতক্ষণ বলল শারীরিক সম্পর্কের চেষ্টা করে, আর এখন বলছে রীতিমতো শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তাও আবার ঘুমের ভেতর। ডাক্তার যুথি মিমিকে বলেন, কিছু মনে করো না, আমি তোমাকে তুমি করে বলছি। আমাকে এবার ঠিক করে আসল কথাটা বলো, আমার কাছে কেন? মানে একজন গাইনোকোলজিস্টের কাছে কেন এলে? মিমি মাথা নিচু করে রইল। ডাক্তার যুথি খেয়াল করলেন মেয়েটার চোখ টলমল করছে। তিনি চেয়ার ছেড়ে উঠে মিমির পাশে এসে দাঁড়ালেন। মিমির কাঁধে হাত রাখতেই আচমকা মিমি উঠে ডাক্তার যুথিকে জড়িয়ে ধরল। ডাক্তার যুথি সামান্য চমকে গিয়ে গভীর মমতায় মিমির পিঠে হাত বোলাতে লাগলেন। ডাক্তার যুথির মেয়েরও বয়সও 18। মিমি তার মেয়ের বয়সী। এই মেয়েটির জন্য হঠাৎই তিনি গভীর মমতা বোধ করতে লাগলেন। মিমি কাঁদতে কাঁদতে বলল, ম্যাম, আমার পেটে কিছু আছে। আমি সম্ভবত প্রেগনেন্ট ম্যাম। ডাক্তার যুথি মিমিকে ছাড়িয়ে নিলেন। আরেক গ্লাস পানি রেডি করে তিনি মিমির দিকে ধরলেন। মিমি পানি খেয়ে শান্তভাবে বসল। ডাক্তার যুথি বলল, শান্ত হও মা, আমাকে এবার বলো,
তুমি কিভাবে বুঝলে তুমি প্রেগনেন্ট? আমি গত 2-3 দিন ধরে প্রচন্ড মাথা ঘুরছিল। যা খেতাম বমি হয়ে যেত। শরীর খুব খারাপ লাগছিল। গত সপ্তাহে আমার পিরিয়ডের ডেট ছিল। কিন্তু পিরিয়ড হচ্ছিল না। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। যদিও তার সন্দেহ করাটাও হাস্যকর আমি জানি। যেখানে সত্যিকারের কোনো পুরুষ আমার সংস্পর্শে আসেনি। সেখানে শুধুমাত্র ঘুমের ভিতর শারীরিক সম্পর্কের অনুভূতি অনুভব করে নিজেকে প্রেগনেন্ট ভাবা অত্যন্ত হাস্যকর। কিন্তু তবুও মনের খচখচানি দূর করতে আমি গতকাল প্রেগন্যান্সি কিট নিয়ে ইউরিন চেক করেছি। আর ডাক্তার জুথি মিমের মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আর দেখলে প্রেগন্যান্সি কিটের রেজাল্ট পজিটিভ আসলো, তাই তো? হ্যাঁ। ডাক্তার জুথি হাসলেন, বললেন, প্রেগন্যান্সি কিট পজিটিভ আসলে প্রেগনেন্ট হয় না বোকামি। এই কিট অত্যন্ত ফালতু। অবিবাহিত মেয়েও ইউরিন চেক করলে মাঝে মাঝে পজিটিভ দেখা দেয়। তুমি সত্যি যদি কিছু না করে থাকো, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এসব ইউরিন টেস্টের রেজাল্ট বেশিরভাগ সময় ভুল আসে। মিমি ইতস্তভাবে বলল, জানি ম্যাম, কিন্তু কেন যেন আমি পেটের ভেতর কোনো কিছুর অস্তিত্ব টের পাই। ওটা তোমার মনের ভুল মিমি। মাত্র 2 সপ্তাহে কোনো ভ্রূণের অস্তিত্ব খুব একটা টের পাওয়ার কথা না। তবুও ম্যাম, একটা আলট্রাসোনোগ্রাফি যদি করতেন, খুব উপকার হতো। চিন্তায় কয়েক রাত ঘুমাতে পারছি না। প্লিজ ম্যাম। ডাক্তার যদি কিছু একটা ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি আলট্রাসোনোগ্রাফির কথা লিখে দিচ্ছি। পাশে রুমে গিয়ে টেস্ট করে এসো। মিমি একবার কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে ডাক্তার জুথির দিকে তাকিয়ে পাশের রুমে টেস্ট করাতে চলে গেল। ডাক্তার জুথির হাতে মিমির তলপেটের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট। তিনি রিপোর্ট হাতে নিয়ে হয়ে বসে আছেন। 10 বছরের ডাক্তারি অভিজ্ঞতায় তিনি কোনোদিন যা দেখেনি, তা আজ দেখছেন। ডক্টর জুথির কপালে বিন্দু বিন্দু ঘাম। বেল বাজিয়ে পিএসকে ডেকে বলেন মিমিকে ভেতরে পাঠিয়ে দিতে। মিমি ঢোকার আগে ডাক্তার যুথি কলিগ ডাক্তার অনুপমকে ফোন দিয়ে এমার্জেন্সি চেম্বারে আসতে বললেন। ডাক্তার অনুপমের হাতে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে মিমির তলপেটের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট। এই মিমি মেয়েটি তার কলিগ ডাক্তার যুথির পেশেন্ট। ডাক্তার অনুপম ভেতরে ভেতরে প্রচণ্ড অবাক। আলট্রাসনোর কাগজটিতে অস্পষ্ট কালচে ধোয়ার মতো কিছু দেখা যাচ্ছে। ধোয়াটা কেমন মানবাকৃতির অবয়বের মতো। দুটো ছোট ছোট হাত আর দুটো পা এর অবয়ব পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু মনে হচ্ছে তার রক্তে মাংসের না, বরং ধোঁয়ায় তৈরি। ডক্টর অনুপম আর ডক্টর জ্যোতি বেশ অনেকক্ষণ ধরে আলট্রাসোনোগ্রাফটি দেখলেন। তারা দুজনেই কোনোভাবে বুঝতে পারছে না জ্বরের ভেতর এমন জিনিস কিভাবে থাকতে পারে। দ্বিতীয়বারের মতো মিমিকে আবার আলট্রাসোনোর জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ডাক্তার অনুপম জ্যোতিকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে কি বলছে? মানে কতদিন আগে সম্পর্ক হয়েছে? 2 সপ্তাহ আগে হয়েছে বলছে। আর তোমাকে তো আর আগেও বললাম। মিমি বলেছে তার সাথে কেউ ঘুমের ভিতর শারীরিক সম্পর্ক করেছে। আমার তো প্রথম থেকেই কিছু বিশ্বাস হয়নি। এই বয়সে মেয়েরা আবেগী হয়। প্রথমে ভেবেছিল বয়ফ্রেন্ড ঘটিত কোনো ব্যাপার, ধামাচাপা দেওয়ার জন্য গল্প বানাচ্ছে। কিন্তু এখন তো রীতিমতো কোনো ডিসিশনে আসতে পারছি না। জরায়ের ভেতর মানব ভ্রূণ ছাড়া অন্য কিছুর অস্তিত্ব চিকিৎসা বিজ্ঞান কল্পনাই করতে পারে না। ডাক্তার অনুপম ভ্রু কুঁচকে রইলেন। তার হাতে এখনো আগের রিপোর্টটি। তিনি ডাক্তার জুথিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা জুথি, ধরে নিলাম এটা একটা মানব ভ্রূণ। কিন্তু সেখানে তো একটা প্রশ্ন থেকে যায়। মাত্র 2 সপ্তাহের ভ্রূণে হাত পায়ের অবয়ব আসা অসম্ভব। 2 সপ্তাহ কেবল একটা মাংসপিণ্ডের ছবি আসার কথা। ডাক্তার জ্যোতি একটু ভেবে বললেন, এটা আমি নিজেও ভেবেছি অনুপম। এমনকি আমি তো চাচ্ছিলামই না যে এখন আলট্রাসোনোগ্রাফ হোক। কেননা ভ্রূণের বয়স অনেক বেশি কম। 4-5 মাস বয়সের আগে আলট্রাসোনো করলে ভ্রূণের ক্ষতি হলেও হতে পারে। একটা পসিবিলিটি থেকে যায়। অথচ দেখো, সেখানে একবার নয়, বরং 2বার আল্ট্রাসাউন্ড করতে হচ্ছে। কে জানো আরো কয়বার করতে হবে। হুম। দ্বিতীয় রিপোর্টটা আসুক, তারপর আমরা ভেবে দেখব যে নেক্সট স্টেপস কি নেওয়া যেতে পারে। মেয়েটার মাকে জানানো উচিত বলে মনে হচ্ছে। তুমি কি বলো? ডাক্তার জ্যোতি বুঝতে পারলেন না কি বলবেন। মিমি মেয়েটা এত দূর যখন একা এসেছে, তখন মনে হচ্ছে বাসায় জানানোতে নিশ্চয়ই সমস্যা আছে। মেয়েটাকে আপাতত সাবালিকা বলা চলে। 7-5 ভেবে ডাক্তার জ্যোতি অনুপমকে বলল, আপাতত থাকো, আরেকটু দেখি ঘটনা কোন দিকে যাচ্ছে। তারপর ভাববো মিমির বাড়ির লোককে জানাবো কিনা। জরুরি ভিত্তিতে দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা চলে এলো। প্রথম রিপোর্ট আর পরের রিপোর্ট পাশাপাশি রাখা হলো। একটু পার্থক্য দেখা যাচ্ছে।
আগের চেয়ে দ্বিতীয়টায় ধোঁয়াটে জিনিসটা আর একটু কালচে লাগছে। ডাক্তার অনুপম ভ্রুকুচকে রিপোর্ট দেখছেন। গাইনোকোলজিস্ট হিসেবে ডক্টর অনুপম বেশ সুপরিচিত। পেশেন্টের কোনো অবস্থাতেই তিনি বিচলিত হন না, বরং ঠান্ডা মাথায় সমাধান করতে পারেন বলেই তার এত সুনাম। এই মুহূর্তে তার নিজের উপর রাগ হচ্ছে, কারণ তিনি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারছেন না। ডাক্তার যুথি মনে হচ্ছে একটু ভয়ে ভয়ে আছে। এমনিতেই যুথি খুবই ধার্মিক মাইন্ডেড মহিলা। তা না চাইতেও তার মনের ভিতর প্যারানর্মাল চিন্তা ভাবনা চলে আসে। ডক্টর অনুপম মিমির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। মেয়েটার মানসিক অবস্থা তার বোঝা দরকার। ডাক্তার অনুপম গাইনোকোলজিস্ট হিসেবে হলেও আগে থেকেই সাইকোলজি এবং মনোবিজ্ঞান ছিল তার প্রিয় বিষয়। মানুষের মাইন্ড কন্ট্রোল করে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার ব্যাপারটা তার আয়ত্তে আছে। মিমিকে বেশ কয়েকটা প্রশ্ন করবে বলে ঠিক করলেন তিনি। মনে মনে প্রশ্নগুলো গুছিয়ে নিলেন। যুথি, তুমি মিমি মেয়েটাকে আমার চেম্বারে পাঠিয়ে দাও। আমি একটু কথা বলতে চাচ্ছি ওর সাথে। ডাক্তার যুথি মাথা নাড়লেন। অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মিমিকে ডাক্তার অনুপমের চেম্বারে যাওয়ার কথা বললেন। ডাক্তার অনুপম মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। কেমন জড়সড় হয়ে বসে আছে মেয়েটি। চোখের নিচে কালছিটে পড়ে গেছে। গায়ের রং টকটকে গৌরবর্ণ। মুখ ফ্যাকাশে। প্রথম দেখায় এ কি দেখলাম টাইপ সুন্দরী। চোখের নিচে কালি, ফ্যাকাশে মুখ, সূক্ষ্ম ঠোঁট, আর চোখে মুখে চিন্তার ছাপ নিয়েও মেয়েটিকে অপূর্ব লাগছে। ডাক্তার অনুপম চোখ নামিয়ে নিলেন। মেয়েটির সাথে সামান্য সহজ হওয়ার চেষ্টা করলেন। তোমার নাম মিমি? মিমি ওপর নিচে মাথা নাড়ল। কেমন আছো মিমি? হুম। ডাক্তার অনুপম হাসলেন। চমৎকার হাসি। এই ধরনের হাসি অপরপক্ষকে সহজে বুঝিয়ে দেয় ভয় পাওয়ার কিছু নেই, যা মানুষকে সহজ হতে সাহায্য করে। মিমির জড়তা কাটল। সে অনেকটাই সহজ হলো। ভদ্রতা সূচক হাসিও দিল। ডাক্তার অনুপম বললেন, মিমি, তোমার বাসায় কে কে আছেন? আমার আম্মু আব্বু আর ছোট ভাই। বাহিরের কেউ নেই? মানে অন্য কোনো নিকট আত্মীয় থাকে বা মাঝে বাসায় আসা যাওয়া করেন এমন কেউ কি আছে? মিমি বামে ডানে মাথা নেড়ে জানালো এমন কেউ নেই। ডাক্তার অনুপম বেল বাজিয়ে পিয়নকে ডেকে কফির কথা বললেন। কফি খেতে খেতে এসব আলোচনায় সুবিধা হয়। ডাক্তার অনুপম বললেন, এখন তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইচ্ছে হলে উত্তর দেবে, ইচ্ছে না করলে দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো? বলেই তিনি আন্তরিকভাবে হাসলেন। মিমি ইশারায় বোঝালো সে উত্তর দেবে। আচ্ছা মিমি, তোমার বাবা বেশি সুন্দর নাকি মা? এমন প্রশ্ন বোধহয় মিমি আশা করেনি। সে কিছুটা অবাক হলো। তারপর বলল, আমার বাবা মা দুজনেই সুন্দর। কিন্তু কেন? ডাক্তার অনুপম মিষ্টি করে হেসে বললেন, এই জন্যই তুমি এত সুন্দর। এবার বোঝা গেল মিমি বেশ লজ্জা পেল। ফর্সা কান লাল হয়ে গেছে। অনুপম সেটা খেয়াল করলেন। কফি চলে এসেছে। মিমির সামনে কফি রাখা হলে মিমি হাত বাড়িয়ে কফিটা নেয়। এক্ষেত্রে ডাক্তার অনুপমের সাদাসিধা করতে হলো না। কফি খুব পছন্দ নাকি মিমি? মিমি সামান্য বিব্রত হলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, রাত জাগলে প্রায় কফি খেতাম। অভ্যাস কিংবা আসক্তি টাইপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা মিমি, তুমি তো বেশ সুন্দরী। বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই? মিমি মলিনভাবে হেসে জবাব দিল, না স্যার, আমার কোনো অ্যাফেয়ার নেই। ডাক্তার অনুপম এবার সামান্য ঝুঁকে মিমিকে ভারী গলায় প্রশ্ন করলেন, কোনোদিনও কেউ কারো সাথে ছিল না? মিমি তড়িৎ বেগে ডাক্তার অনুপমের দিকে তাকালো। বেশ অনেকটা কফি ছলকে মিমির ড্রেসে পড়ল। মিমি ন্যানো সেকেন্ডে নিজেকে সামলে নিয়ে বলল, না, আমার সাথে কোনো মানুষের কোনো অ্যাফেয়ার ছিল না। মিমি নিজেকে দ্রুত সামলে নেওয়া ডক্টর অনুপমের চোখ এড়ালো না। তিনি আপন মনেই হাসলেন। তারপর মিমিকে বললেন, তুমি আমার সাথে আর কথা বলতে চাচ্ছ না, ঠিক আছে, সমস্যা নেই। আপাতত তুমি ডাক্তার জ্যোতির কাছে যাও। মিমি ভ্রু কুঁচকে ফেলল। তারপর বলল, কে বলল আমি কথা বলতে চাচ্ছি না? আমি তো আপনার সব কথারই জবাব দিচ্ছি। ডাক্তার অনুপম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিমিকে উদ্দেশ্য করে বললেন, আমি চাইলে তোমার এই প্রশ্নের জবাব না দিলেও পারতাম, কিন্তু আমি দেব, যাতে তুমি আমার সম্পর্কে কিছুটা হলে বুঝতে পারো। একটু থেমে তিনি আবার বললেন, তুমি চেয়ারে যে বসে আছো আমার দিকে মুখ করে, কিন্তু তোমার পা দুটো ডান দিকে বেশ খানিকটা আগানো, আর ডান দিকে রয়েছে দরজা। তোমার পায়ের ভঙ্গি বলে দিচ্ছে যে তুমি উঠতে চাচ্ছ। মিমি মনে মনে চমকৃত হলো। ডাক্তার অনুপমকে সাথে সাথে তার মনে ধরে গেল, লোকটার লেন্স অসাধারণ। মিমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর চেম্বার থেকে বেরিয়ে গেল। মিমি বের হওয়ার সাথে সাথেই মিমির একটা কথা ডাক্তার অনুপমের মনে খচখচ করে উঠল।
তার কপালে চিন্তার রেখা দেখা দিল। তিনি একটা মেডিকেল টেস্ট লিখে ডাক্তার জুথির চেম্বারে পাঠিয়ে দিলেন। মিমির কারো সাথে কোনোদিন কোনো রকম শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সেটাই টেস্টের মাধ্যমে জানা হবে। ডাক্তার অনুপম চেম্বারে বসবেন, ঠিক সেই সময় বাহির থেকে কারো আর্তচিৎকার ভেসে আসলো। তিনি হনহন করে চেম্বার থেকে বেরিয়ে এলেন। ডাক্তার অনুপমের চেম্বারের বাইরে সামনের মেঝেতে মিমি পড়ে আছে। তার সারা শরীর সমান তালে কাঁপছে, চোখ উল্টে গেছে। গলা কাটা মুরগির মতো মেয়েটা মেঝেতে ছটফট করছে, মুখ দিয়ে হালকা ফেনাও বের হচ্ছে, কেমন গো গো আওয়াজ হচ্ছে। মিমির পাশে আরেকটি মধ্যবয়সী মহিলা চিৎকার করছেন। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিড় জমালো। ইতোমধ্যেই ডক্টর অনুপম বাইরে চলে এসেছে। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা মহিলা সবাইকে আয়াতুল কুরসি পড়তে বলছে। এক ভদ্রলোক আবার তার চামড়ার জুতো মিমির নাকের কাছে ধরে আছেন। ডাক্তার অনুপম প্রচণ্ড বিরক্ত হলেন। হাসপাতালে থাকা অবস্থায় একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, কোথায় লোকজন ডাক্তারকে ডাকবে তা না করে চিৎকার চেঁচামেচি করে পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলেছে। ডাক্তার অনুপম মিমির কাছে গিয়ে বসলেন। ভদ্রলোককে বললেন জুতা সরাতে। শারীরিক ঝাঁকুনি থামানোর চেষ্টা করলেন। বৃদ্ধা মহিলা ডাক্তার অনুপমকে উদ্দেশ্য করে বলল, বাবা, ধৈর্য না তুমি, এগুলা জিনের কারবার। আয়াতুল কুরসি পড়ো বাবা, আয়াতুল কুরসি। ডাক্তার অনুপম আস্তে আস্তে রেগে যাচ্ছেন। নার্স তার চেষ্টা করেও লোকজন সরাতে পারছে না। সবাই যেন দাঁড়িয়ে মজা দেখছে। মধ্যবয়স্ক লোকটা আবারও জুতো নিয়ে নাকের কাছে ধরার চেষ্টা করছে। ডাক্তার অনুপম এবার প্রচণ্ড জোরে ধমক লাগালেন। মুহূর্তে চারপাশ নীরব হয়ে গেল। শুধুমাত্র বৃদ্ধা মহিলাকে বিড়বিড় করতে দেখা গেল। মিমিকে স্ট্রেচারে তুলে একটা বেডে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হলো। ডাক্তার জ্যোতি ডাক্তার অনুপমকে উদ্দেশ্য করে বললেন, মেয়েটার তো মৃগী রোগ আছে অনুপম। হুম, তাই তো দেখছি। এক কাজ করো জ্যোতি, মেয়েটার বাসায় ফোন দাও। মিমি আপাতত কথা বলার মতো অবস্থায় আছে। নার্সকে বলো ওর থেকে বাসার নাম্বারটা কালেক্ট করতে। ডাক্তার জ্যোতি সামান্য ভেবে বললেন, আচ্ছা, আমিই যাচ্ছি। নার্সকে মিমি বাসার ফোন নাম্বার দেবে বলে মনে হয় না। আমি যাচ্ছি ওর কাছে। ঠিক আছে, যাও। মিমি অস্থিরভাবে বেডে এপাশ ওপাশ করছে। অনেকটা দেরি হয়ে গেছে, এবার তার বাসায় ফেরা দরকার। ডাক্তার জ্যোতি মিমির কাছে আসলেন। মিমির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, এই মেয়ে, তুমি তো বেশ ভয় পাই দিলে সবাইকে। তোমার মৃগী আছে, মাই গড। আমি তো এই রোগটাকে খুবই ভয় পাই। প্রত্যুত্তরে মিমি কিছু বলল না, সামান্য হাসল। ডাক্তার জ্যোতি আবারও বললেন, আচ্ছা মিমি, তোমার বাসার কারো ফোন নাম্বার দাও, তাদেরকে এখানে আসতে বলি, সে তোমাকে নিয়ে যাক। মিমি আটকে উঠল, ম্যাম প্লিজ, আমার বাসায় এগুলো জানানোর দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। প্লিজ ম্যাম। আরে মেয়ে শোনো, তুমি যেটা বলতে মানা করেছো সেটা বলবো না। নো ওয়ারি, দাও নাম্বারটা দাও। মিমি থেকে উঠে বসলো, বেড থেকে নেমেও দাঁড়ালো। দেখুন ম্যাম, আমি সম্পূর্ণ ঠিক আছি এখন, বাসায় বলতে হবে না, আমি নিজেই চলে যাব। আপনি বরং আমাকে বলুন, আলট্রাসোনোগ্রাফি কি আসলো, মানে আসলে কি কিছু আছে আমার গর্ভে? ডাক্তার যদি কি বলবেন বুঝতে পারলেন না। তোমাকে ডাক্তার অনুপম আরেকটা টেস্ট দিয়েছেন, তুমি বরং ওটা আগে করো, তারপর জানাবো তোমাকে। এখনই করিয়ে ফেলো নাকি? আমি বলে দিচ্ছি ইমার্জেন্সি করিয়ে দিতে। একটু ভেবে মিমি বলল, না ম্যাম, আজ দেরি হলো খুব, আমি কাল আবার আসবো, আজ যাই। বলে অনুমতির অপেক্ষা না করে মিমি বেরিয়ে গেল। ডাক্তার জুথি একবার ভাবলেন আটকাবেন, তারপর কি ভেবে আর আটকালেন না। হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় ডাক্তার অনুপম ডাক্তার জুথিকে বললেন, আমার তোমার সাথে মিমির বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলার ছিল। তোমার ড্রাইভারকে আসতে বলার দরকার নেই, আমার গাড়িতে চলো, যেতে যেতে আলোচনা করা যাবে। ঠিক আছে, সমস্যা নেই। গাড়িতে উঠে যুথি জিজ্ঞেস করলো, কি যেন বলবে বলেছিলে, বলো। আচ্ছা যুথি, তোমাদের ধর্মে নাকি এক ধরনের জিন আছে যারা সুন্দর মেয়েদের সাথে ঘুমের ভেতর শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, এটা কি সত্যি? ডাক্তার যুথি নিঃশ্বাস ফেলেন। তিনি আগেই সন্দেহ করেছিলেন ডাক্তার অনুপমে কথাটাই জিজ্ঞেস করবেন। জিন শারীরিক সম্পর্ক করবে এটা বিজ্ঞান মানে না। ইনফ্যাক্ট বিজ্ঞান তো জিন জাতির অস্তিত্বকে মানে না, মানার কথাও না। তুমি তোমার ধর্মের কথা বলো। হ্যাঁ আছে। তাহলে তোমার কি মনে হয় রাতে ঘুমের ভেতর এই ধরনের জিনিসে মিমের সাথে সম্পর্ক স্থাপন করে? আচ্ছা, এতে কি প্রেগনেন্ট হওয়া পসিবল? মানে জিন আর মানুষ সম্পূর্ণ ভিন্ন জাতি যতটা আমি শুনেছি।
এদের মিলনে বাচ্চা হতে পারে, ব্যাপারটা কেমন হাস্যকর না? না মানে তাহলে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তো শুনতাম এমন খবর। যদি আবারও নিঃশ্বাস ফেলল। ডাক্তার অনুভব কি ইসলাম ধর্মকে নিয়ে রসিকতা করছেন, নাকি সিরিয়াসলি কথাগুলো বলছে? আমি ঠিক জানি না। তবে আমাদের উচিত মেডিকেল টার্মগুলো ফলো করা এবং সে অনুযায়ী আগানো। ডাক্তার অনুপম বললেন, বেশ, দেখা যাক কি হয়। তোমার বাসা চলে এসেছে, যাও তাহলে, কাল দেখা হবে, বাই। যুথি জবাব দিল না। গাড়ি থেকে বেরিয়ে বাসায় ঢুকে গেল। মিমি নিজের বিছানায় শুয়ে পেটের ওপর হাত দিয়ে আনমনেই হালকা করে চাপ দিচ্ছে। এটা কি সে কেন করছে নিজেও জানে না। একটু আগেই তার মা মশারি টানিয়ে রুমের লাইট অফ করে দিয়ে গেছেন। গত কয়েক সপ্তাহের ঘটনাগুলো ভাবছে মিমি। কি বিশ্রী অনুভূতি। ঘুমের ভেতর কেউ খুব বাজেভাবে তাকে স্পর্শ করে, শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। মিমির প্রথম প্রথম স্বপ্ন মনে হতো। সে ভেবেছিল আগের মতোই এটা স্বপ্ন, কিন্তু পরে সে বুঝতে পারে এটা স্বপ্ন না। স্বপ্ন হলে যে জিনিসটা তার সাথে এমন করে, মিমি তাকে দেখতে পেত। হাজার চেষ্টা করে মিমি ওই সময় চোখ খুলতে পারে না। তবে মিমি জানে ওই জিনিসটা দেখতে কেমন, কারণ এর আগে স্বপ্নে বহুবার এটা তাকে তাড়া করেছে। মিমির প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু সে ভয়ে ঘুমোতে পারছে না, কারণ এখনো ওটা আসে, এসে বাজেভাবে তাকে স্পর্শ করে। গতকাল রাতে মিমি মাঝরাতে জেগে আবিষ্কার করেছিল তার পরনের জামাটা খোলা, এমনকি সালোয়ারের দড়িটাও খোলা। তারপর সারা রাত সে লাইট জ্বালিয়ে বসেছিল, বাকি রাত জেগেই কাটিয়েছিল। এসব কথা সে কাউকে বলতে পারে না। কাকেই বা বলবে? একজনকে বলতো, সেও তো হারিয়ে গেল। যেদিন সে হারিয়ে গেল, তার পরদিন থেকেই বাজে জিনিসটা তাকে ঘুমের ভেতর জ্বালাতন করে। মিমি চোখ বন্ধ করে খুব অস্পষ্টভাবে দুবার বলল, তুমি কোথায় নীল? তুমি কোথায়? আমার যে তোমাকে খুব দরকার। মিমির চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে বালিশে পড়ল। মিমি কখন ঘুমিয়ে পড়েছে তা সে টের পায়নি। মাঝরাতে অনেকদিন পর মিমি সেই পুরনো স্বপ্নটা দেখল। ঘুমের ভেতরে সে আনন্দে ছটফট করতে লাগলো। আবার পরক্ষণে তার মুখে বিষাদের ছায়া দেখা দিল। ঘুমের মধ্যে বিড়বিড় করতে করতে আচমকায় চিৎকার করে মিমি জেগে উঠল। লাইট জ্বালাতে মিমি অবাক হয়ে দেখল পুরো বিছানার রক্তে ভেসে যাচ্ছে। মিমি প্রচণ্ড অবাক হয়ে লক্ষ্য করল যে তার সামনে বসে থাকা ছেলেটা পুরো নীলের মতো দেখতে, যে নীলকে এতদিন সে স্বপ্ন দেখে এসেছে। কোকড়া চুল, ফর্সা গোল মুখ, হালকা দাড়ি, বুদ্ধে দীপ্ত চোখ হুবহু একরকম। মিমি কি করবে বা বলবে সে বুঝতে পারল না। সকাল সকাল মিমি হাসপাতালে এসেছিল গতকালের মেডিকেল টেস্ট দ্রুত করাতে। ডাক্তার অনুপম তাকে চেম্বারে ডেকেছিল। ভেতরে ঢুকতেই পেছন থেকে এক তরুণকে দেখতে পায় মিমি। ডাক্তার অনুপম মিমির সাথে তরুণের পরিচয় করিয়ে দেন। মিমি, ও আমার বড় ভাইয়ের ছেলে। তুমি ওর সাথে কিছুক্ষণ কথা বলো, তোমার সমস্যাগুলোও বুঝবে। মিমি মাথা নাড়িয়ে সায় দেয়। ডাক্তার অনুপম চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার পর মিমি ঠিকভাবে ছেলেটার দিকে তাকায়। তাকে আবিষ্কার করে ছেলেটা নীলের মতো। নীলের মতো না, নীলই এটা। কেমন অদ্ভুত অনুভূতি কাজ করছে মিমির মনে। কেমন একটা ঘোরের মধ্যে আছে সে। হাই মিমি, কেমন আছেন আপনি? জি ভালো। উহু, ভালো থাকলে আমাকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতেন আমি কেমন আছি। জিজ্ঞেসই তো করলেন না। হা হা হা। ছেলেটার হাসির শব্দে মিমির ঘোর কাটল। সেও হেসে দিল। সাথে সাথে মিমি খানিকটা লজ্জা পেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সরি, আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। আমার নাম মিমি মুখের কথা কেড়ে নিয়ে বলল, আপনার নাম নীল, তাই না? ছেলেটা অবাক হলো। আমার নাম নীল মানে? আমি কি আমার নাম বলেছি নাকি? আপনাকে কে বলল আমার নাম নীল? মিমি কি জবাব দেবে বুঝতে পারল না। খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর কোনোভাবে নিজেকে সামলে বলল, আমার মনে হলো আপনার নাম নীল। কেন মনে হলো জানি না আসলে। তাই বুঝি? যদিও আমার নাম নীল নয়, আমার নাম নীরব। মিমি কপাল কুঁচকে তাকালো। তার চোখে দৃষ্টি বলছে সে হিসাব মিলাতে পারছে না। নীরব বোধ হয় সেটা বুঝতে পারল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতে অবাক হওয়ার দরকার নেই। আপনি চাইলে আমাকে নীল ডাকতে পারেন। মিমি চোখ মুখ শক্ত করে ফেলল। কোনো প্রয়োজন নেই। শুধু শুধু আপনাকে নীল কেন ডাকবো? মিমির খুব রাগ লাগছে, অথচ এখানে রাগের কিছুই নেই। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। নীরব মিমির সামনে এক গ্লাস পানি রাখলো। মিমি গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক পানি খেলো। দ্বিতীয়বার গ্লাসটা হাতে নিতে গিয়েও আবার নিল না। নীরব পেশায় একজন সাইকিয়াট্রিস্ট।
সদ্য পাশ করে বের হলেও তার দক্ষতা অসাধারণ। মিমিকে সে প্রথম দেখেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে মিমিকে সে একবারও বসতে দেয়নি এটা। নীরব কয়েকটা সিদ্ধান্তে পৌঁছালো। প্রথমত, মেয়েটি অতিরিক্ত রূপবতী। অতিরিক্ত মানে বেশি অতিরিক্ত। একসময় একসাথে দাঁড়ালে সবার আগে এর দিকেই চোখ যাবে। এই টাইপ রূপবতী মেয়েরা খুব ভালো করে জানে যে জগতের সব পুরুষই এদের জন্য পাগল। কামনায় পুরুষরা এমন নারী চায়। এরা পুরুষদের খুব একটা পাত্তা দেয় না। এরা নিখুঁত, পারফেক্ট, বেস্টের চেয়েও বেস্ট খোঁজে। নীল নামের কোনো এক ছেলেকে মিমের বেস্টের চেয়েও বেস্ট মনে হয়েছে। কিন্তু খুব সম্ভবত নীল নামক ছেলেটির সাথে বাস্তবে তার পরিচয় নেই। হতে পারে শুধু ফোনে কথা হয়েছে। হয়তো সেই নীলের দেওয়া বর্ণনায় নীরবের চেহারার সাথে মিল খুঁজে পেয়েছে মিমি। তাই হুট করে নীরবকে নীল ভেবেছে সে। দ্বিতীয়ত, নীরবের চাচা ডাক্তার অনুপমের কথা অনুযায়ী মেয়েটা দাবি করছে যে তার সাথে ঘুমের ভিতর কেউ শারীরিক সম্পর্ক করে। কিন্তু সেটা মানুষ নয়, অন্য কিছু। কিন্তু এই অন্য কিছুটা আবার কি? মিমির অ্যাপিলেপসি আছে, মৃগীরোগ মারাত্মক রোগ। তাছাড়া মেয়েটির সম্ভবত ইনসোমনিয়াও আছে। তার কফির প্রতি নেশা আছে। অ্যাপিলেন্সির রোগীদের ক্ষেত্রে টনিক সিজিওর কমন ব্যাপার। অনেকেই নিজেকে প্রেগনেন্ট মনে করেন। এ সময় অনেকেরই দীর্ঘদিন পিরিয়ড বন্ধ থাকে। পেট ফুলে যায়, বমি পায়, মাথা ঘুরে, বাচ্চার নড়াচড়া পর্যন্ত অনেকেই টের পায়। এটা মূলত একটা মানসিক রোগ, যাকে মেডিকেল ভাষায় পিসিওডোকাইসিস বা ফ্যান্টম প্রেগনেন্সি বলা হয়। রোগীর শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এসব হরমোন সিক্রেশনের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় রোগীর শরীরে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ দেখা দেয়। মিমির ক্ষেত্রে পিসিওডোকাইসিস সমস্যাটি হয়েছে। এই মুহূর্তে নীরব এ ব্যাপারে নিশ্চিত। আল্ট্রাসাউন্ডে পরপর দুবার ধোয়াটে অবয় পাশার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলো নীরব। হতে পারে মেশিনের সমস্যা ছিল। আজকের রিপোর্টটা দেখলেই বোঝা যাবে। নীরবতা ভেঙে নীরব বলে উঠল, আচ্ছা মিমি, আপনি আমাকে প্রথম থেকে সব বলবেন প্লিজ। আশা করি কিছু লুকাবেন না। আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি। মিমি কয়েক সেকেন্ড কিছু একটা ভাবলো। তারপর বলতে শুরু করলো, আসলে আগে সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ 1 মাস আগে থেকে আমার মনে হতে থাকে ঘুমের মধ্যে কেউ আমাকে বাজেভাবে স্পর্শ করে, আমার কাপড় খোলার চেষ্টা করে। আমি প্রথমে স্বপ্ন ভাবতাম, পরবর্তীতে বুঝতে পারি এটা স্বপ্ন না সত্যি। গত 2 সপ্তাহ আগে এই জিনিসটা আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। তারপর থেকে আমার মনে হতে থাকে আমি প্রেগনেন্ট। চেক করানোর জন্য আমি এই হাসপাতালে ডাক্তার জুথি ম্যামের কাছে আসি। গতকাল 2বার আল্ট্রাসাউন্ড করানো হয়েছে আমার। আজকে একবার করালো। কিন্তু এই রিপোর্ট আর বৃত্তান্তটা আমাকে জানানো হয়নি। এক নিঃশ্বাসে বলে গেল মিমি। নীরব চুপচাপ শুনল। এতটুকু আমি নিজেও জানি। বাকিটুকু বলুন। মিমি একটু অবাক হলো। বাকিটুকু মানে? নীরব মিমির চোখের দিকে তাকিয়ে বলল, নীলকে। মিমি চোখ নামিয়ে নিয়ে বলল, কেউ না। আমি জানি না নীলকে। দেখুন মিমি, আমাকে বিশ্বাস করতে পারেন। প্লিজ বলুন নীলকে। আপনার বয়ফ্রেন্ড? কোথায় থাকে সে? স্বপ্নে? হোয়াট? নীরবের গলায় তাচ্ছিলের সুর। মিমি আবারও বলল, জি স্বপ্নে। পুরো ব্যাপারটা আমাকে বলুন তো প্লিজ। মিমি বলতে শুরু করলো, প্রায় বছরখানেক আগে আমি প্রথম সেই স্বপ্নটা দেখি। স্বপ্নের আকাশটা লাল রঙের। স্বপ্নে নাকি রং থাকে না, কিন্তু আপনার স্বপ্ন ছিল রঙিন। চারিদিকে ধূ ধূ প্রান্তর। একটা মাত্র সবুজ গাছ ছিল সেখানে। প্রথম প্রথম আমি স্বপ্নে দেখতাম আমি সেই গাছটার নিচে বসে কান্না করছি। পুরো জায়গাটায় আমি একাই থাকতাম। আর কেউ ছিল না। ঘুমের মধ্যে আমার খুব ভয় লাগতো। কেমন গায়ে কাটা দিত। তারপর প্রায় 1 মাস পর স্বপ্ন দৃশ্য পাল্টে গেল। এরপর কিছুদিন স্বপ্ন দেখলাম আমি গাছের নিচে বসে আছি। আমার থেকে অনেকটা দূরে কালো একটা জন্তু থাবা গিরে বসে আছে। জন্তুটার সারা শরীরের লোম, কিন্তু মুখটা মানুষের মতো। ঠোঁটের জায়গাটা খানিকটা উঁচু, অনেকটা কুকুরের মতো। মাথায় কোনো চুল নেই। জন্তুটা জিহ্বা বের করে স্বপ্নের ভেতর আমার দিকে তাকিয়ে থাকতো। জিহ্বা থেকে লালা পড়তো। বেশ কয়েকদিন এরকম স্বপ্ন দেখতাম। তারপর আবারও স্বপ্ন দৃশ্য পাল্টালো। মিমি থামলো। নীরব পানির গ্লাসটা আবারও মিমিকে দিল। এবার মিমি পুরো পানিটাই খেলো। নীরব বলল, তারপর বলুন। আপনি ভয় পেতেন না? মানে, যেমন বর্ণনা দিলেন তাতে তো ভয় পাওয়ার কথা। মিমি হালকা হেসে বলল, এখনো তো কিছুই বলিনি। তাহলে বলুন। মিমি আবার বলতে শুরু করলো। এবারে সেই কদাকার জন্তুটা জিহ্বা বের করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
আমি ঘুমের ভেতরেই চিৎকার করতাম, কিন্তু বাসার কেউ শুনতো না। আমি গাছের নিচে গিয়ে উঠতে পারছিলাম না। জন্তুটা যখন ঠিক আমার 7 থেকে 8 গজ দূরে, তখন কোথা থেকে একটা ছেলে এলো। খুব সুন্দর একটা ছেলে, কোকড়া চুল আর বড় বড় চোখ। ছেলেটা এসে আমার হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। তারপর আমাকে নিয়ে সেই ফাঁকা মাঠে ছুটতে শুরু করলো। এরপর থেকে এই দৃশ্যটাই আমি স্বপ্নে মাসের পর মাস দেখেছি। এই কদাকার প্রাণীটা আমাদের তাড়া করে বেড়াচ্ছে, আর আমরা বাঁচার জন্য শুধু দৌড়াচ্ছি। ছেলেটার নাম যে নীল, সেটা কিভাবে জানলেন? মাঝে মাঝে স্বপ্নে আমি আর নীল ওই গাছতলায় বসে টুকটাক কথা বলতাম। নীল অবশ্য বলতো না, আমি একাই বলতাম। ও বলেনি যে ওর নাম নীল। কিভাবে যে জানলাম তাও জানি না। বেশিক্ষণ আমরা কথা বলতে পারতাম না, খুব অল্প সময়। এর মধ্যেই জন্তুটা চলে আসতো, আর আমরা উঠে প্রাণপণ দৌড়াতাম। প্রতিটা সকালে ঘুম থেকে উঠে আমার পা খুব ব্যথা করত। এক হুজুরের কাছ থেকে শরীর বন্ধ করার দোয়া জেনে নিয়েছিলাম। 3-4 দিন স্বপ্ন দেখিনি তখন। কিন্তু আমি খেয়াল করলাম যে নীলকে না দেখে আমার ভালো লাগে না। আমার মনে হলো আমি নীলের প্রেমে পড়ে গেছি। আমার আশপাশের কোনো ছেলেকে আমার ভালো লাগতো না। এক পর্যায়ে আমার মনে হলো স্বপ্ন তো স্বপ্ন, ঘুমের ভেতর একটু ভয়ই তো পাই। এই সামান্য ভয় আমি সহ্য করে নেব। তবু আমি নীলের সাথেই থাকতে চাই। নীরব চেয়ারে হেলান দিতে দিতে বলল, আর আপনি আর দোয়া পড়ে শরীর বন্ধ করতে না, তাই তো? মিমি অস্ফুটভাবে বলল, হ্যাঁ। তারপর? তারপর একদিন হঠাৎ নীল চলে গেল। কোথায় চলে গেল জানি না। স্বপ্নের নিয়ন্ত্রণ তো আর আমার হাতে নেই। গত 1 মাস আগে নীল চলে গেল। ও আর স্বপ্নে আসতো না। আমি একাই গাছতলায় কাটতাম। তারপরে জন্তুটা আসতো, আর আমি একাই দৌড়াতাম। পরপর 4 দিন নীল আসলো না। আমি শরীর বন্ধ করার দোয়া পড়লাম, কিন্তু এবার অন্যরকম কিছু হলো। নীরব আগ্রহ নিয়ে জানতে চাইল, কি হলো? মিমি কাঁপা কাঁপা স্বরে বলল, এবার আমার স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু আমার মনে হতে লাগলো কেউ আমার সাথে ঘুমের ভেতর জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়। নীল চলে যাওয়ার পরে এটা শুরু হলো। মিমি একটু থেমে বলল, নীরব ভাই, আমার মনে হয় ওই জন্তুটা স্বপ্ন থেকে বাস্তবে চলে এসেছে। ওটাই আমার সাথে এই কাজটা করেছে। আমি কি করব ভাইয়া, আমাকে বলুন। মিমি মেয়েটা কাছে। নীরব খুব দ্রুত চিন্তা করছে। মিমিকে কিভাবে পুরো ব্যাপারটা বোঝাবে, সেটাই সে চিন্তা করছে। নীরব মিমির হাত স্পর্শ করলো। কামনার স্পর্শ নয়, স্নেহের ছোঁয়া। মেয়েরা পুরুষের স্পর্শের ধরন বোঝে। প্রকৃতি এই অকৃত্রিম ক্ষমতা শুধু মেয়েদের দিয়েছে। মিমি ভরসা পেল। সকালের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা ডাক্তার অনুপমের হাতে ঘুরে নীরবের হাতে এলো। নীরব রিপোর্টটা দেখে আনমনেই হাসলো। মিমি আগ্রহ ভরা চোখ নিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব বলল, দেখো মিমি, তুমি প্রেগনেন্ট নও। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট বলছে তোমার জরায়ুতে কিচ্ছু নেই। কিন্তু আমি যে অনুভব করলাম, দেখো মিমি, আমাদের যাবতীয় শারীরিক অনুভূতি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। আর মস্তিষ্কের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখে কিছু হরমোন। তুমি মানসিকভাবে অসুস্থ, তুমি মনে প্রাণে জানো, এবং মানো যে তুমি অতিরিক্ত রূপবতী। এবং আসলেই তাই। তুমি টিনেজের শুরু থেকেই এক ধরনের ইলুশনে ভুগছ। গাদা গাদা প্রেমের প্রস্তাব তোমার গায়ে লাগেনি। তোমার মস্তিষ্ক খুঁজতো অন্যরকম কাউকে। যখন পেল না, তখন নিজে একজনকে বানিয়ে নিল। মানে মানে নীল নামের ছেলেটি সেই অন্যরকম কেউ, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, যার অস্তিত্ব শুধু তোমার মস্তিষ্কে। একটা পর্যায়ে তোমার অবচেতন মন বুঝতে পারে যে নীল বলতে আসলে কেউ নেই। তখনই নীলকে তোমার মস্তিষ্কে আস্তে করে সরিয়ে ফেলে। খেয়াল করো, তোমার মস্তিষ্ক এখানে দুইভাবে কাজ করছে। একদিকে সে নীল নামক সত্তাকে সরিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বারবার নীলকেই খুঁজছে। শরীর বন্ধ করার দোয়া আদৌ কোনো কাজের কিনা আমি জানি না, কারণ আমি তোমাদের ধর্মের নই। তবে সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারি। দোয়া পড়ার সময় তোমার মন একরকম বিশ্বাসী করে নিয়েছে যে এখন আর স্বপ্ন দেখব না। বিশ্বাস অনেক বড় ব্যাপার। স্বপ্ন যেহেতু আমাদের চিন্তারই প্রতিফলন, তাই তুমি মাঝের কয়েকটি দিন স্বপ্ন দেখলে না। আমার কথা বিশ্বাস হচ্ছে? মিমি আস্তে করে জবাব দিল, হুঁ। আর আমার প্রেগনেন্সির লক্ষণগুলো, পিরিয়ড বন্ধ হয়, এসবের ব্যাখ্যা? এটাও তোমার একটা মানসিক রোগ। কদাকার জন্তুটাকে তুমি আগে থেকেই তুমি স্বপ্ন দেখতে, কারণ তুমি তোমার রূপ নিয়ে ভীত ছিলে। তোমার মনে সবসময় এটাই কাজ করতো যে খারাপ পুরুষ ওত পেতে বসে আছে তোমার জন্য। একসময় নীলার স্বপ্ন দুটোই তোমার মাথা থেকে হারিয়ে গেল। রয়ে গেল কদাকার ভয়ানক প্রাণীটা। তুমি ধরে নিলে সেটা স্বপ্ন ছেড়ে
এবার তোমার বাস্তব জীবনে হানা দিয়েছে। এরপর নীরব মিমিকে পিসিউ ডোকাইসিসের ব্যাপারটা বুঝিয়ে বলল। মিমি কিছু বলল না। নীরবের মনে হলো মিমি এখনো কিছু একটা নিয়ে কনফিউজড। নীরব জিজ্ঞাসা করতেই মিমি মিষ্টি হাসি দিয়ে বলল, আমার পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে ভাইয়া। থ্যাঙ্কস। আসলে পুরোটা মেনে নিতে একটু কেমন যেন লাগছে। ব্যাপার না, একটু পর ঠিক হয়ে যাবে। আমি তাহলে আজ যাই। আবার নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। তার আগে তুমি ডাক্তার জ্যোতির কাছে যাও। আমিও আসছি। কিছু ওষুধ দেওয়া হবে তোমাকে। নিয়মিত খেও। ডাক্তার জ্যোতি ও ডাক্তার অনুপমকে নীরব পুরো ব্যাপারটাই বলল। ডাক্তার অনুপম ভাতিজাকে বেশ গর্ববোধ করলেন। ডাক্তার জ্যোতিও যদিও বারবার আগের দুটো রিপোর্টের কথা মনে পড়ছিল, তবুও তিনি একরকম নীরবের ব্যাখ্যা মেনে নিলেন। মিমিকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হলো। পরিশিষ্ট মিমির আত্মহত্যার খবর নিউজে দেখে নীরব দ্রুত মিমির বাসায় যায়। সেখানে প্রচুর পুলিশ সহ আরও অনেকে থাকায় কেউ নীরবকে আলাদাভাবে জিজ্ঞেস করেনি কে সে। নীরব মিমির রুমে যায় আত্মহত্যার জায়গাটা দেখার জন্য। মিমির টেবিলে চোখ পড়তে একটা ডায়েরি দেখতে পায় নীরব। ডায়েরিটা তার চোখে পড়তো না, যদি না সেটার ওপরে বড় করে নীল লেখা থাকতো। কৌতূহলবশত ডায়েরি খুলল নীরব। গোটা গোটা অক্ষরে লেখা, নীল আছে। নীল সত্যি আছে। আমার নীল মরে গেছে। মরে গেছে বলে আর স্বপ্নে আসে না। নীল আমাকে বলেছে আমি বেঁচে থাকতে সে আর আসতে পারবে না। আমি নীলকে চাই। নীলের সাথেই থাকতে চাই। ওই ভয়ানক বাচ্চাটাকে গতরাতে নীল আমার ভেতর থেকে বের করে ফেলেছে। আমার চোখের সামনে দিয়ে সেটা রক্তের সাথে বের হয়ে গেছে। এখন শুধু আমি আর নীল, শুধু আমরা। মেয়েটার বোকামির কথা চিন্তা করে নীরব মনে মনে আফসোস করল। ডায়েরিটা পুলিশকে দেওয়ার কথা ভাবল নীরব। প্রকৃতি নিজের কাছে হাজার রহস্য লুকিয়ে রাখে। মাঝে মাঝে কিছু কিছু রহস্য কিছু কিছু মানুষের জীবনচক্রে ঢুকিয়ে দেয় মজা দেখার জন্য। প্রকৃতিকে হারিয়ে দেওয়ার ক্ষমতা বোধ হয় বিজ্ঞানেরও এখনো হয়নি। মানুষকে নিয়ে খেলে সে। প্রকৃতি কিছু রহস্য নিজ গর্বে লুকিয়ে রাখতে চায়। যেমন এক সমুদ্র রহস্য নিয়ে চলে গেল মিমি, আর তার অন্যরকম কেউ। সমাপ্ত। সবার মতামত আশা করছি। কেমন লাগলো পুরো গল্পটা?